গুড ইভিনিং স্টুডেন্টস। আশা করি সবাই খুব ভালো আছো। আজকে আবার তোমাদের সাহিত্য সঞ্চয়নের ষষ্ঠ পাঠের অন্তর্গত লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা নিরুদ্দেশ গল্পটির আলোচনার পরবর্তী অংশ নিয়ে আমি হাজির হয়েছি। তো আগের দিন আমরা কি পড়েছিলাম বলো দেখি কেউ। হুম, তো আগের দিন প্রেমেন্দ্র মিত্র সম্পর্কে আমরা জেনেছি এবং এই গল্পটির কিছুটা আমরা পড়েছিলাম, তাই তো? তো কতটুকু আমরা পড়েছিলাম না, আমরা দেখি গল্পের শুরুই হয় যে একটা বিশ্রী দিন থেকে এবং শীতকালের একটা দিন থেকে। উম, শীতকালে বৃষ্টি হচ্ছে, এরকম একটা খুবই বিচ্ছিরি উম, আবহাওয়ায় আহ লেখকের ভালো লাগছে না এবং লেখকের সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে গোটা পৃথিবীও যেন মৃতের মতো পড়ে আছে, সেও ম্লান। এবং লেখকের যে বন্ধু সোমেশ তার বাড়িতে আসে, সেও যেন সেরকম ম্লান মুখে রয়েছে, উদাসীন রয়েছে, তারও মন ভালো নেই। তো আমরা দেখতে পাই গল্পে যে লেখক সেই অস্বস্তিকর একটা সেই পরিস্থিতিটা কাটানোর জন্য খবরের কাগজে নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন দেখালেন তার বন্ধুকে। তো তার বন্ধু তাতে কোনো উৎসাহ না দেখাতে লেখক কি করলেন, একটা নিরুদ্দেশ হওয়ার গল্প বলা শুরু করলেন, তাই তো? তো চলো এবার গল্পের পরবর্তী অংশ পড়ে দেখা যাক। তো এর আগের পাতায় আমরা কি দেখছিলাম গল্পটিতে, যে একটি ছেলে তার বাবার বকুনি খেয়ে বাড়ি থেকে চলে যায়। হুম, তো তার ফলে তার মা আহ, চিন্তা করে, খাওয়া দাওয়া ছেড়ে দেয়, সারাক্ষণ কান্নাকাটি করেন। এবং তার বাবাকেও আমরা দেখতে পাই যে তিনি চিন্তা করছেন এবং ভিতরে ভিতরে তার আশা রয়েছে যে তার ছেলে বাড়ি ফিরে আসুক, কিন্তু মুখে একটা আহ রাগ প্রকাশ করছেন। হুম, এবং এর আগের লাইনেই আমরা দেখতে পাই যে ছেলেটির মা আহ, ভয় পাচ্ছেন যে তার ছেলে কিছু করে না বসে। হুম, তো চলো তারপর দেখা যাক কি হচ্ছে। হ্যাঁ, ভয়। বাবা কথাটাকে ব্যঙ্গ করেই উড়িয়ে দিতে চান। ওই যে তার মা যে বললেন যে ভয় ভয় আমার ছেলেটি কিছু না করে বসে, বললো না? তো সেই জন্য তার বাবা হ্যাঁ ভয়, মানে এরকম করে একটা ব্যঙ্গ করে কথাটা উড়িয়ে দিতে চাইছে। তারপর বলছেন, তোমার ছেলে কিছু করেনি গো, কিছু করেনি। ছেলেটির বাবা তার মাকে বলছেন, উম, একটু আশ্বস্ত করেই বলছেন যে তোমার ছেলে কিছু করেনি, দিব্যি আছে কোনো বন্ধুর বাড়ি, অসুবিধে হলেই এসে দেখা দেবে। যে তার মা আহ বৃথাই চিন্তা করছে, এরকমটা বোঝানোর চেষ্টা করছে ছেলেটির বাবা, যে ও কোথাও যায়নি বা কিছু করেনি, দিব্যি কোনো বন্ধুর বাড়িতে রয়েছে, যখন অসুবিধা হবে তখন দেখবে ঠিক বাড়ি চলে আসবে। হ্যাঁ, এটা একটা বাবার মনের আশা থেকেও কথাটা বলছেন। তারপর মার কান্না তবু থামে না, কিরকম অভিমানী জানো তো। মা তবুও কাঁদতে কাঁদতে বলছেন যে কিরকম অভিমানী জানো তো। তার আহ, ছেলেকে উদ্দেশ্য করে বলছেন মা। তারপর বিরক্ত হতে বাবা বেরিয়ে যান। সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর, ছেলে ফেরেনি। তো তার মা যখন ওই কান্নাকাটি করছেন, উম, আহ ছেলের জন্য বলছেন যে কিরকম অভিমানী জানো তো, হয়তো ফিরবে না বা যদি কোথাও কিছু করে বসে, তার মা তার ভয় থেকে বলছেন। হুম, তো এই সমস্ত শুনে বিরক্ত হয়ে বাবা বেরিয়ে যান। কোথায় না অফিস চলে যান এবং সন্ধ্যাবেলা অফিস থেকে ফিরে এসে দেখেন অবস্থা গুরুতর। ব্যাপারটা এতটা সিরিয়াসলি নেননি ছেলেটির বাবা, যে ওই কোথাও কোনো বন্ধুর বাড়িতে আছে, ঠিক ফিরে আসবে এরকম একটা ব্যাপার। কিন্তু সন্ধ্যাবেলা যখন তিনি অফিস থেকে ফেরেন, তখন দেখছেন যে অবস্থা গুরুতর। কেন? ছেলে ফেরেনি, তখনও ছেলে ফেরেনি।
মা শয্যা থেকে আর উঠবেন না বলেই পণ করেছেন। শয্যা মানে কি? বিছানা। যে তার মা এতই শোকগ্রস্ত হয়ে গেছেন যে তিনি আহ বিছানা ছেড়ে আর উঠবেনই না, এটা বলেই যেন পণ করেছেন। হুম, না আর থাকতে দিলে না, এই অশান্তির চেয়ে বনবাস ভালো। তার বাবা আবারও রাগ করছেন। হ্যাঁ, যে না, আর থাকতে দিলে না, এই অশান্তির চেয়ে বনবাসে যাওয়া ভালো, এরকম বাড়িতে না থেকে বা এই অশান্তির মধ্যে না থেকে বনবাসে গেলেই ভালো, সেখানে একা থাকলে শান্তিতে থাকবো, এরকমটা প্রকাশ করে তিনি বলছেন আর কি। তারপর বলে বাবা বেরিয়ে পড়েন এবং ওঠেন গিয়ে একেবারে খবরের কাগজের অফিসে। হুম, এটা তিনি রাগ করেই বলেছেন, রাগ দেখিয়ে বলেছেন। বলে টলে আবার তিনি বেরিয়ে পড়েন কোথায় না, খবরের কাগজের অফিসে যান। হুম, খবরের কাগজের অফিসের ব্যাপারটা বড় জটিল। আহ খবরের কাগজে গিয়ে সেখানে কিভাবে খবর ছাপানো হয়, কোথায় কি দিতে হয়, সেই ব্যাপারটা বড় জটিল তার বাবার কাছে। কোন দিকে কি করতে হয় কিছু বোঝা যায় না। হুম, ওই যে বললাম যে অনেকগুলো তো থাকে, অনেকজন বসে থাকেন। এবার কোথায় গিয়ে কোন লেখা কোথায় জমা দিতে হবে, কোথায় কি, এত কিছুর মধ্যে তিনি বুঝে পাচ্ছেন না বা কিছু বুঝতে পারছেন না। খানিক এদিক ওদিক বিমূঢ় ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন, আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই। হুম, কি হলো? না, যখন তিনি দেখছেন যে ব্যাপারটা তো বড় জটিল, অফিসের কে কোথায় বসে আছে, কোথায় আমি লেখাটা জমা দেব, কাকে গিয়ে কি বলবো, কিছু মাথা মুন্ডু খুঁজে পাচ্ছেন না। এবং খানিক এদিক ওদিক বিমূঢ় ভাবে ঘুরে, বিমূঢ় মানে কি, যে বিহ্বল হয়ে গেছেন বা যে কিছু বুঝতে পারছেন না, যেন কিছু জানেন না, এরকম ভাবে ভ্যাবাচ্যাকা হয়েই যেন তিনি ঘুরে বেড়াচ্ছেন, এরকমটাকে বলা হয় মানে বিমূঢ় ভাব। তো এদিক ওদিক সেরকম বিমূঢ় ভাবে ঘুরে একদিকের একটা অফিস ঘরে ঢুকে পড়ে আহ নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে, অর্থাৎ দেখো, তিনি নতুন গেছেন খবরের কাগজের অফিসে, এবং সেখানে কোথায় কি এমনিই বুঝতে পারছেন না, কাকে কি জিজ্ঞাসা করবেন বুঝে না পেয়ে অবশেষে কি করলেন, যে একদিকের একটা অফিস ঘরে তিনি ঢুকলেন এবং সেখানকার নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে। তো নিরীহ চেহারা, যে সেই মানুষটার মুখটা দেখে মনে হচ্ছে যে সেই মানুষটা নিরীহ প্রকৃতির হবে, তাকে গিয়েই বরঞ্চ জিজ্ঞাসা করি। তো সে যদিও আমি কিছু ভুল বলে ফেলি, তো সে হয়তো আমাকে ধমকাবে না বা বকা দেবে না। সে নিরীহ মতো দেখতে, তো সে হয়তো ভালোভাবেই কথা বলবে। এরকমটা ভেবে তিনি একটা নিরীহ চেহারার এক ভদ্রলোককে বেছে নিয়ে সাহস করে জিজ্ঞাসা করেন যে আপনাদের কাগজে এই এই একটা খবর বার করতে চাই। হুম, নিরীহ চেহারার লোকটি হঠাৎ মুখ তুলে ব্যঙ্গের স্বরে বলেন, খবর? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? আমরা কি এতদিন রামযাত্রা পার করেছি? হুম, যখন আহ ছেলেটির বাবা সেই ভদ্রলোককে নিরীহ ভেবে তাকে সাহস করে যখন জিজ্ঞাসা করেন, বলেন যে আপনাদের কাগজে খবর বার করতে চাই, তখন সেই নিরীহ চেহারার লোকটি মুখ তুলে ব্যঙ্গ করেই বলছেন যে খবর? কেন আমাদের খবরগুলো পছন্দ হচ্ছে না? এগুলো ব্যঙ্গ করে ছেলেটির বাবাকে বলছে, আমরা কি এতদিন রামযাত্রা বার করেছি? হ্যাঁ, এরকম ব্যঙ্গ করে ধমক দিয়ে কিছুটা রাগ দেখিয়ে বলছেন। তারপর বাবা একটু হতভম্ব হয়ে একবার অসহায় ভাবে চারিদিকে তাকান, যে একে নিরীহ ভেবে জিজ্ঞাসা করলাম আর এ আবার উল্টো এরকম ব্যঙ্গ করে বলছে বা এরকম করে বলছে, তো কি করবে বুঝে পাচ্ছে না। হ্যাঁ, তো কি করছেন যে হতভম্ব হয়ে গেলেন তার তার কথা শুনে, হয়ে একবার চারদিকে অসহায় ভাবে তাকান, যে একেই ভদ্রলোক ভেবেছিলাম, মানে নিরীহ ভেবেছিলাম, আর সেই এরকম ধমক দিচ্ছে, তাহলে আমি আর কাকে কি জিজ্ঞাসা করবো? হুম, তো এরকম ভাবে তিনি অসহায় ভাবে চারিদিকে তাকান। তারপর
পাশের যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, তিনিই সহানুভূতির স্বরে বলেন, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না, বসুন আপনি। তো সে নিরীহ মানুষটির পরিচয় আমরা পেলাম। আহ কতটা রূঢ়ভাবেই ব্যঙ্গ করেই বলছেন, কিন্তু সেই তার পাশে যে ভদ্রলোকটির মুখ দেখে অত্যন্ত রূঢ় প্রকৃতির মনে হয়েছিল, রূঢ় বলতে যে রুক্ষ বা রাগী বদমেজাজি এরকমটা মনে হচ্ছিল, সেই লোকটি সহানুভূতির স্বরে বলেন, হ্যাঁ, এই যে মানে যে নিরীহ লোকটি এরকম ব্যঙ্গ করে বলছেন তাকেই উদ্দেশ্য করে আহ সেই ভদ্রলোক বলছেন যে, আহা, কি করছো? ভদ্রলোক কি বলতে চান শোনোই না। যে বলতে চাইছেন যে, এমন এমন করে বলছো কেন? যে তিনি কি বলতে চাইছে আগে শোনো, বলে বাবাকে বসতে বললেন যে, বসুন আপনি। হুম, তারপর বাবা একটা চেয়ারে একটু অপ্রস্তুত ভাবে বসবার পর তিনি বলেন, কি খবর বলেছিলেন? তারপর বাবা একটা চেয়ারে অপ্রস্তুত ভাবে, অপ্রস্তুত তো স্বাভাবিক, তাই না? যে তোমরা ধরো কোনো এরকম অজানা অচেনা এক অফিসে গেলে এবং সেখানে কোথায় কি বুঝে পাচ্ছ না, এবং হঠাৎ করে কোনো এক মানে কোনো এক অফিসার বা সেখানে কাজ করছেন সেরকম সাহস করে একটু জিজ্ঞাসা করলেন এবং সেই তোমার উপর এরকম ব্যঙ্গ করে বা এরকম করে যদি ধমক দিয়ে বলে, তখন কি তোমার অসহায় লাগবে যে কি করব এখন, কোথায় যাই, কাকে কি জিজ্ঞাসা করি? তারপরেও যখন কেউ যখন বলে যে বসুন বা বসো, তখন তোমাদের কেমন হবে, তাই না? অপ্রস্তুত বোধ করবে যে ঠিক আছে বাবা, বসে লাভ নেই, আমার কাজটা যে কখন হবে, কাজটা হয়ে গেলেই আমি যেতে পারলে বাঁচি, এরকমটা মনে হয় না? তো সেই রকম ছেলেটির বাবার অবস্থা হয় যে একটা চেয়ারে যখন বসেন সেটা অপ্রস্তুত ভাবেই বসলেন। বসার পর তিনি বলেন, মানে সেই যাকে রাগী মনে করেছে সেই লোকটি আর কি তাকে জিজ্ঞাসা করছে যে, কি খবর বলেছিলেন? তারপর, আগে ঠিক খবর নয়, এই এই একটু বিজ্ঞাপন। হুম, প্রথমে খবর বলেছিলেন, তারপর আসলে তো তিনি হতভম্ব হয়ে রয়েছেন বা কেমন বিমূঢ় ভাবে রয়েছেন, না যে যেন তিনি কি করবেন কি বলবেন কিছু বুঝতে পারছেন না। এই তো প্রথম তিনি এসেছেন এরকম কিছু নিয়ে। তো সেই জন্য আবার বলছেন যে আহ ঠিক খবর নয়, একটা বিজ্ঞাপন। তারপর, বিজ্ঞাপন? কিসের বিজ্ঞাপন? কতটা স্পেস দরকার? কপি এনেছেন? সেই ভদ্রলোকটি যেটির বাবাকে জিজ্ঞাসা করছেন। তারপর বাবা আরো বিমূঢ় ভাবে বলেন, আগে ঠিক বিজ্ঞাপন নয়, এই আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। হুম, ওই যে বললাম যে তার বাবা কি বলবেন, কি করবেন বুঝে পাচ্ছেন না, সেজন্যই আরো বিমূঢ় হয়ে বললেন আর কি, যে আরো আহ সেরকম কি বলবো, যে বিহ্বল হয়ে বললেন যে আগে ঠিক বিজ্ঞাপনও নয়, আমার ছেলে বাড়ি থেকে চলে গিয়েছে। তাকে আর কথা শেষ করতে হয় না, টেবিলের অপর দিক থেকে ভদ্রলোক বলেন, ও, বুঝেছি, নিরুদ্দেশ। কি দেবেন, চেহারার বর্ণনা না ফিরে আসার অনুরোধ? হুম, তো তার বাবা যখন একটু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে তার মন টানাপোড়েন চলছিল, তো সেই সময় সেই ভদ্রলোকটি বলছেন যে, মানে তার কথা শেষ হয় না, তার বাবার কথা শেষ হয় না, তার আগেই সে ভদ্রলোক বলছেন যে, ও, বুঝেছি, নিরুদ্দেশ। বাড়ি থেকে চলে গেছে মানে কি, যে নিরুদ্দেশ হয়ে গেছে, তাই না? তাই বলছেন। তারপর তার বাবাকে বলছেন যে, কি দেবেন, চেহারার বর্ণনা নাকি ফিরে আসবার অনুরোধ? বাবা যেন এতক্ষণে কুল পেয়ে বলেন, আগে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। এতক্ষণ তিনি যে বিমূঢ় ভাবে ছিলেন, কি করবেন বুঝে পাচ্ছিলেন না। তো এতক্ষণে যখন এই লোকটি, মানে এই ভদ্রলোকটি তার বাবার সঙ্গে এসব নিয়ে কথা বলছেন, তো তখন
একটু মানে সাহস পেলেন, আহ যেটাকে কুল বলেছেন, যে একটু কুল পেয়ে বলেন যে এতক্ষণে একটু সাহস পেয়েছেন কথা বলার মতো, যে এবার বলতে পারবেন, তিনি একটু ঠিকঠাক হয়েছেন আর কি। কি বলছেন যে আগে হ্যাঁ, ফিরে আসবার অনুরোধ। ওর মা বড় কাঁদাকাটি করছে। কাঁদাকাটি মানে কান্নাকাটি, হ্যাঁ, যে ওর মা বড় কান্নাকাটি করছে। তারপর বুঝেছি বুঝেছি, রাগারাগি করে গিয়েছে বুঝি? সেই ভদ্রলোকটি তার বাবাকে জিজ্ঞাসা করছেন। ভদ্রলোক একটা কাগজের প্যাড বাবার দিকে এগিয়ে দিয়ে বলেন, নিন লিখে দিন। হুম, তারপর লিখে বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। হ্যাঁ, যে লিখে সেটা একটা কাগজের প্যাড দিয়েছেন বাবার দিকে, তো বাবা সেটাতে লিখলেন। লিখে লেখার পর বাবার মুখের বিপদগ্রস্ত ভাব অত্যন্ত স্পষ্ট। বিপদগ্রস্ত ভাব, যে একটা বিপন্নতা, হুম, বা যেন যে সত্যি কত বড় বিপদ ঘটে গেছে তার সঙ্গে, আহ সেই ভাবটা তার মুখে ফুটে উঠছে। এতক্ষণ তিনি বাড়িতে তার স্ত্রীর সঙ্গে যেরকম ধমক দিয়ে কথা বলছিলেন, বা একটু জোর দিয়েই আশা নিয়েই বলছিলেন যে ও কোথাও যায়নি, ফিরে আসবে, বন্ধুর বাড়িতে আছে, এরকম বলছিলেন, কিন্তু এখন বোঝা যাচ্ছে, যখন তিনি লিখলেন কাগজের প্যাডে তার নিরুদ্দেশ হওয়া ছেলের জন্য ফিরে আসার অনুরোধ নিয়ে যখন লিখলেন, তখন তার মুখে সেই বিপদগ্রস্ত ভাবটা ফুটে উঠেছে। লক্ষ্য করা যাচ্ছে। ভদ্রলোক দয়াপরবশ হয়ে বলেন, আচ্ছা, আমরা লিখে দেবো ফোন, আপনি শুধু নাম টাম গুলো দিয়ে যান। তো তার বাবার মুখের এই বিপদগ্রস্ত ভাব দেখে সেই ভদ্রলোক, মানে খবরের কাগজের অফিসের সেই ভদ্রলোক দয়া পরবশ হয়ে বলেন যে তার দয়া হলো একটু তার বাবাকে দেখে। তো সেরকম হয়ে বললেন যে আচ্ছা, আমরা লিখে দেবো ফোন, আহ আপনি শুধু নাম টাম গুলো দিয়ে যান, মানে ছেলেটির নামটা দিয়ে যাওয়ার কথা বলছেন সেই ভদ্রলোক। তারপর তারপর পরিচয় ইত্যাদি দিয়ে যাওয়ার সময় বাবা অনুরোধ করেন একটু ভালো করে লিখে দেবেন, ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। তো সেই আহ বাবারা সাধারণত কি হয় যে একটু কঠিন প্রকৃতির হয়, সহজে গলে যায় না, বা বাচ্চাদেরকে অতি আদরে বাঁদর তৈরি করতে চান না, এরকমটা হয় না, বেশি প্রশ্রয় দেন না আর কি, যাতে তার তার ছেলে মেয়েরা বিগড়ে না যায়, বেশি ভালোবাসা পেয়ে, বেশি আদর পেয়ে। তো সবসময় বাবাদের মধ্যে একটা গম্ভীর ভাব আমরা লক্ষ্য করি, তাই না? তো এখানেও এই ছেলেটির বাবাও বেশ কঠিন দৃঢ় প্রকৃতির বলে ফার্স্টে মনে হয়েছিল আমাদের। তিনিও তার ছেলেকে বকা দিয়েছিলেন সেইভাবে, এবং তার স্ত্রী কান্নাকাটি করছেন বলে তাকেও ধমক দিয়ে বলছেন। তো সেখানে আমরা ছেলেটির বাবার এক রূপ দেখতে পাই, হ্যাঁ, যে কঠিন এবং কিছুটা রূঢ়, তাই না? এরকমটা মনে হতেই পারে, কিন্তু এখানে তার আর এক রূপ আমরা দেখতে পাচ্ছি, যে বাবা আহ, নামের আসল অর্থ, বা বাবারা যেমনটা হয়, যে যে বাইরে শক্ত কিন্তু ভিতরে আহ তিনিও ভালোবাসেন, তার মধ্যেও আবেগ রয়েছে, সেটা দেখা যায়। তো এখানে ছেলেটির বাবার মধ্যেও তাই, সেখানে ধমক দিচ্ছিলেন, বকা দিচ্ছিলেন, কিন্তু এখন তার মুখে সেই বিপদগ্রস্ত ভাবটাও যেমন ফুটে উঠছেন, এবং ভয়ও পাচ্ছেন যে তার ছেলে সত্যিই যেন কিছু না করে বসে, বা সত্যিই যেন নিরুদ্দেশ না হয়, বা যদিও বা নিরুদ্দেশ হয়, এই খবর পেয়ে যেন ফিরে আসে, সেইভাবে যেন লেখে। হুম, তো সেখানে দেখবো সে লেখার মধ্যে মানে পরিচয় টরিচয় দেওয়ার পর তিনি আরো একবার সেই খবরের কাগজের অফিসের লোকটিকে অনুরোধ করে আবারও বলছেন যে একটু ভালো করে লিখে দেবেন। হুম, ওর মা কাল থেকে জল গ্রহণ করেনি। জল গ্রহণ মানে যে জল পান। হুম, যে তার মা কাল থেকে জলও পর্যন্ত খাচ্ছে না চিন্তায়। হুম,
তো সেটা বলছেন আর কি। তারপর সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে, আপনি নিশ্চিন্ত থাকুন। ওই যে সেই ভদ্রলোকটির আহ, বাবাকে দেখে একটু দয়া হলো, এরকমটা মনে হলো। তো সেই জন্য যখন ভালো করে লিখে দেওয়ার কথা বললেন, তখন সেই ভদ্রলোকটি বলছে যে সে বলতে হবে না, এমন লিখে দেব যে পড়ে আপনার ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। অর্থাৎ এমন আবেগপ্রবণ কথা লিখবেন যাতে সেটা পড়ে ছেলেটি আহ ছেলেটিরও মন টানে বাড়ি ফেরার জন্য। হুম, সেরকমটা অর্থে বললেন আর কি। আপনি নিশ্চিন্ত থাকুন, বাবাকে উদ্দেশ্য করে বললেন। তারপর আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফেরেন যে লোকটি এরকম বলেছেন, তার মানে হয়তো কাজ হবে। আশ্বস্ত হয়ে বাবা ঘরে ফিরে আসেন। কিন্তু অশ্রু সজল বিজ্ঞাপন বার হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। তো সেই যে আবেগপ্রবণ বা আবেগী কোনো লেখা বিজ্ঞাপন হিসাবে দিতেন সেই ভদ্রলোক, তো যেটাকে অশ্রু সজল বিজ্ঞাপন বলে নাম দিয়েছেন। কারণ যেগুলো আবেগপ্রবণ লেখা হয়, তো সেটা কি হয়, পড়ে আহ কান্না পায় না। তো এখানে সেরকম কিছু আবেগপ্রবণ কথা লিখতো বা লিখতেন, যাতে বললেন যে ছেলে কেঁদে ভাসিয়ে দেবে। তা তার মায়ের কথা, বাবার কথা, পরিবারের কথা মনে করি এরকম কিছু আবেগপ্রবণ কথা লিখতেন। তো যার ফলে স্বাভাবিক আহ মানুষের কষ্ট হবে, কান্না পাবে। তো সেই জন্য অশ্রু সজল বলেছেন, যে অশ্রু সজল বিজ্ঞাপন বার হওয়ার আগেই দেখেন ছেলে ঘরে এসে হাজির। মানে তিনি সবে বলে এসছেন বাড়িতে, এসে দেখছেন ছেলে হাজির। অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না, সে বাড়িতে থাকতে আসেনি, শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটা কতক বই নিয়ে যেতে এসেছে। তো যখন ফিরেছে, তার মা বলছে আর কি, যে অনুতপ্ত হয়ে সে এসেছে মনে করো না। যে অনুতপ্ত বলতে কোন অর্থে বলছেন, যে আহ ভুল করে চলে গেছিলাম বা ভুল হয়ে গেছে আর যাব না, গিয়ে আমারও কষ্ট হচ্ছে, তোমাদের কথা মনে হচ্ছে, যাওয়াটা আমার উচিত হয়নি, এইরকম অনুতপ্ত বোধ তার হয়নি। হ্যাঁ, সে এই অনুতপ্ততা থেকে বাড়িতে ফিরে আসেনি, সে বাড়িতে থাকতেও আসেনি, শুধু একবার চলে যাওয়ার আগে তার গোটাকতক বই নিয়ে যেতে এসেছেন। হুম, এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়। ক্রুদ্ধস্বর, ক্রুদ্ধ মানে কি, রাগ, তাই তো, রেগে গিয়ে। আর স্বর মানে কি, আওয়াজ, গলার আওয়াজ, বলা। তো ক্রুদ্ধস্বর বলছেন কেন লেখক, যে উম, রেগে গিয়ে যে যে কথাটা বেরোয় আমাদের মুখ দিয়ে, এবার রেগে যাওয়ার পর আমাদের গলার ভলিউম যে কতটা হাই হয়, তো সেটাই বোঝানোর জন্য আর কি বললেন, যে এবার মার ক্রুদ্ধস্বর শোনা যায়, যে মা এবার তার উপর রেগে গিয়ে চিৎকার করছেন। হুম, তা যাবি বই কি, অমনি কুলাঙ্গার তুই তো হয়েছিস, কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। হুম, তো যখন এইসব বললো আর কি, তো তারপরে তার মা রেগে গিয়ে বলছেন যে তা যাবি বই কি, যে তাহা তা যাবি না তো কি, অমন কুলাঙ্গার তো হয়েছিস। কুলাঙ্গার এর অর্থ কি? কুলাঙ্গারের অর্থ যে আহ, ব্যক্তি বা যে মানুষ কুলের কলঙ্ক স্বরূপ, যে এমনি বলি না আমরা যে বাবা তুই কি ছেলে, ছেলে নামের কলঙ্ক তো, তাই না, এরকম বলা হয়। তো সেটাকে কুলাঙ্গার বলা হয়। হুম, তো তার মা তাই বলছে যে তুই যাবি না, আহ, তা যাবি বই কি, যে তা তো যাবি, অমন কুলাঙ্গার তো হয়েছিস। হ্যাঁ, এরকমটা বলছে। কোনো ছেলে যেন আর বকুনি খায় না, তুই একেবারে পীর হয়েছিস। পীর কেন বলছে পীর, এটা দেখবো আমরা, যে পীর বলতে তাদেরকে কোন একটা নির্দিষ্ট মানুষ, ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, এবং তাদেরকে খুব আদর যত্ন করা হয়, আপ্যায়ন করা হয়। হ্যাঁ, সেই তাদেরকে পীর বলে। তো সেটাই অর্থ করে বলছে আহ, তার মা, যে তুই একেবারে পীর হয়েছিস। হুম, তারপর
মানে একেবারে পীর এসে গেছিস যে তোকে তো বকাঝকাও যাবে না, এইটুকু বকুনিতে কোন ছেলে বাড়ি থেকে চলে যায়? এরকমটা অর্থ করে বলছেন। তারপর, কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস? ভেবে ভেবে চেহারাটা আজ কি হয়েছে দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন। হুম। তার মায়ের আহ, রাগ থেকে বলছেন, যে অভিমান থেকে বলছেন যে কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি। কার কথা বলছেন? ছেলেটির বাবার কথা বলছেন, যে তিনি বকা দিয়েছেন, কিন্তু ছেলের ভালোর জন্য তো বকা দিয়েছে না। সেই রকম রাগ করে চলে যাবে, কিভাবে বুঝবেন? তো তার মা ছেলেটিকে বলছেন যে কাল সারা রাত দু চোখের পাতা এক করেননি তা জানিস? ভেবে ভেবে চেহারার আজ কি হয়েছে, যে তোর জন্য চিন্তা করে করে আজ চেহারার কি অবস্থা হয়েছে যা দেখে আয়। উনি তেজ করে চলে যাবেন, মানে ছেলেটির উদ্দেশ্যে বলছেন, ছেলেটিকেই বলছেন যে তেজ করে চলে যাচ্ছে, আর তার বাবা এদিকে চিন্তায় ঘুমাতে পারছে না। কি অবস্থা হয়েছে, এরকমটা বললেন। তারপর বাবা এবার ভেতরে ঢুকে মৃদু স্বরে বলেন, আহ, আর বকাবকি কেন? যে তার বাবা তাকে বকা দিয়েছিলেন বলে ছেলেটি চলে গিয়েছিল, তো সেই জন্য বাবা এবার মৃদু স্বরে কথা বলছেন, যাতে তার ছেলে আবার কষ্ট না পেয়ে যায়, অভিমানে না লেগে যায়, এবং আবার যদি বাড়ি থেকে চলে যায় সেই ভয়ে তার বাবা এসে ভিতরে ঢুকে মৃদু স্বরে বলছেন কি, তার মা বকাবকি করছে, তার জন্য বলছেন যে আর বকাবকি কেন, ধ্যাৎ, আর বকাবকি করো না। মা ধমক দিয়ে বলেন, তুমি থামো, অত আদর ভালো নয়। একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। হুম। যে আগের দিন তার বাবা একটু বকা দিয়েছে বলে, ধমক দিয়েছে বলে অমনি বাড়ি থেকে চলে চলে যেতে হবে? তো এখানে দেখো আরেকটা জিনিস, যে মা ধমক দিয়ে বলেন তুমি থামো, অত আদর ভালো নয়। তো কিছু লক্ষ্য করতে পারছো? আগের যখন তার বাবা ছেলেটিকে বকা দেয়, তখন আহ, তার মা তাকে বাঁচাচ্ছিলেন। হুম, বলছিলেন যে হ্যাঁ, আর খাওয়ার সময় বকাবকি করো না, এরকম বলছিলেন। আহ, তখন তার বাবাও বলছিল যে তোমার আদরে তো এরকম হচ্ছে দিন দিন, এরকম বলছিলেন। আবার এখন তার মা যখন বকাবকি করছেন, দেখো তার বাবা তাকে যেন বাঁচিয়ে নিচ্ছেন, বলছে যে আর বকাবকি করো না। তখন তার মা উল্টে বলছে যে তুমি থামো, অত আদর ভালো নয়। হুম। তো দেখো, একটা সন্তানের ক্ষেত্রে, একটা বাচ্চার ক্ষেত্রে, বা কোনো ছেলে মেয়ের ক্ষেত্রে বাবা মা উভয়ই তাকে সমান ভালোবাসে, বা সমানভাবে তাকে আগলে রাখতে চায়। এবং বাবা মা কখনোই চান না যে তার ছেলে মেয়ের ক্ষতি হোক, বা তারা আহ, বিগড়ে যাক। হ্যাঁ। তো সেই বিগড়ানো ছেলে মেয়েরা তাদেরকে শুধরানোর জন্য বকাবকিরও তো দরকার, ছেলে মেয়েরা তো ভুল করবেই, তার জন্য শাসনও তো করতে হবে বাবা মাকে, তাই না? তো আবার তারাই কাছে টেনে নেবে, আগলে রাখবে, ভালোবাসবেন। হুম। তারপর একটু বকুনি খেয়েছেন বলে বাড়ি ছেড়ে চলে যাবে, এত বড় আস্পর্ধা। আস্পর্ধা মানে কি? যে স্পর্ধা, সেটাকে আস্পর্ধা বলা হয়েছে। তো তারপর, অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপন ইতিহাসই এই। তো এই এই যে গল্পটা করলেন, আহ এই ছেলেটি বাড়ি থেকে চলে যাওয়ার, নিরুদ্দেশ হওয়ার একটা ছোট্ট গল্প, সেটা এতক্ষণ লেখক সোমেশকে বলছিলেন। হুম। তো আরেকটা কথা তোমাদেরকে বলার, যে এই যে বললাম যে বাবা মায়েরা প্রয়োজনে শাসনও করবেন, আবার তারাই তোমার বিপদে পাশে থাকবেন, আগলে রাখবেন, ভালোবাসবেন, তারা ছাড়া কেউ নেই। হ্যাঁ। তো তোমরাও যেন এমনটা করো না কখনোই, যে বাবা মা একটু বকাবকি করলেই যে বাড়ি ছেড়ে চলে যাব, বা এই করে নেব, এই করে নেব বলতে আমি সুইসাইডের কথা বলছি। তো এসব তোমরা খবরদার ভেবেও মাথায় আনবে না। বাড়ি ছেড়ে চলে যাওয়ার আগে, বা এই সুইসাইড এইসব করার আগে একবার বাবা মায়ের মুখটা মনে করবে। হুম। যে, এবং এটা সব সময় মনে রাখবে, বাবা মা যখন বকাবকি করে তখন মনে রাখবে যেটা আমাদের ভালোর জন্যই হচ্ছে। আমাদের হয়তো, তুমি হয়তো বুঝতে পারছো না, কারণ তোমাদের বয়সটাই এরকম। হ্যাঁ। তো তোমাদের মনে হবে এখন যে আমরা যেটা করছি সেগুলো সব ঠিক,
বাবা মা যেটা বলছে ভুল, বা এটা করছি এতে অসুবিধা কোথায়। কিন্তু কখনো কখনো হতে পারে তাদের তারা আহ, আগের মানুষ, হ্যাঁ, তো আগে যেরকম সমাজ প্রথা ছিল সেই অনুযায়ী সেরকমটা মেনে আসে। হুম। এখনকার সঙ্গে সেটা খাপ খাইয়ে নিতে পারেন না, সেরকম চলাফেরা দেখলে ছেলে মেয়েদেরকে বকা দেয়, এটাও একটা কারণ হয়। দ্বিতীয় যেটা, যে আসলেই ছেলে মেয়েরা ভুল পথে যাচ্ছে বা ভুল করছে সেটা দেখে বাবা মা তো চুপ করে থাকতে পারেন না। তো ছেলে মেয়ে খারাপ পথে গেলে, খারাপ কাজ করলে তাদেরকে তো বকতে হবে, শাসন করতে হবে, তাই না? যাতে তারা আবার ঠিকঠাক ভাবে মানুষ হোক, সঠিক রাস্তায় চলুক। তাই জন্য তো তারা বকাবকি করবে। তো তাই বলছি যে এরকম বকাবকি করলে তোমরা কিছু মনেও করবে না, বা এরকম নিরুদ্দেশ হওয়ার কথাও মাথায় আনবে না। হ্যাঁ। আচ্ছা, চলো গল্পে ফেরা যাক আবার। তো এই যে এই গল্পটি লেখক তার বন্ধু সোমেশকে এতক্ষণ বললেন, তারপর বলছেন যে অধিকাংশ নিরুদ্দেশের বিজ্ঞাপনের ইতিহাসই এই, যে বেশিরভাগ নিরুদ্দেশ হওয়ার বিজ্ঞাপন যেগুলো বেরোয়, সেই নিরুদ্দেশ হওয়ার পিছনের কারণ কতকটা এরকমই হয়। হুম। তারপর সোমেশের সিগারেটটা তখন শেষ হইয়াছে। গল্প বলা শেষ, এবং সেই সময় সোমেশ যে সিগারেটটা খাচ্ছিল সেটা তখন শেষ হয়েছে। এতক্ষণ ধরিয়া আমার কথা সে মোটেই শুনিয়াছে বলিয়া মনে হয় না। এতক্ষণ যে এই গল্পটি বললেন লেখক, লেখকের মনেও হচ্ছে যে এই যে এতক্ষণ ধরে যে আমি গল্পটা বলেছি সেটা হয়তো সোমেশ শোনেওনি মন দিয়ে। হুম। সে তার ভাবনায় যেন ডুবে আছে, উদাসীন ভাবেই বসে রয়েছে, এরকমটা। একবার একটু নড়িয়া বসিতেও তাহাকে দেখা যায় নাই। হুম। যে মানুষ একভাবে বসে থাকলে, গল্প করলে, আড্ডা দিলে একটু নড়াচড়াও তো করে। তো লেখক সোমেশকে লক্ষ্য করছেন যে সে একবারও নড়েচড়েও বসেনি। হুম। তার ভাবনাতেই বিভোর হয়ে আছে। তারপর একটু বিরক্ত স্বরেই বলিলাম, কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছিই আমি একলা বকে মরছি। তো এবার দেখো, এমনি আবহাওয়া খারাপ, লেখকের মন ভালো নেই। তো তার মধ্যে তার বন্ধুটা এসেছে। এবার একটু ভালো হলো যে দুই বন্ধু মিলে একটু গল্প করে বাজে দিনটা পার করবে, তাই না? এরকমটা ভেবেছেন। কিন্তু সময় সে নিজেরই মন খারাপ, উদাসীন হয়ে রয়েছে, উদাস হয়ে রয়েছে। এবং লেখক সেই সব উদাসীনতা কাটানোর জন্য যে এতক্ষণ একটা গল্প করলেন তাতেও তার কোনো উৎসাহ দেখা যাচ্ছে না, বা নড়াচড়া দেখা যাচ্ছে না। সেই আগের মতোই বসে রয়েছে উদাস হয়ে। হুম। এবং এরকম হলে কি ভালো লাগে? যখন দুটো বন্ধু বসে আছি, একা বকে বকে যাচ্ছি, সে এরকম মন মরা করে বসে আছে, উদাস হয়ে রয়েছে, সেটা কি আড্ডা বলে বা ভালো লাগে? ভালো লাগছে না। তো সেই জন্য একটু বিরক্ত স্বরেই বললেন লেখক, যে সোমেশকে উদ্দেশ্য করে, যে কি হয়েছে তোমার বলো তো? মিছিমিছি আমি একলাই বকে মরছি। হুম। সে কথার কোনো উত্তর না দিয়া সোমেশ হঠাৎ ছড়ানো পা গুটাইয়া লইয়া সোজা হইয়া বসিয়া সিগারেটের অবশিষ্টটুকু ফেলিয়া দিল। এই যে বিরক্ত স্বরে যখন লেখক বলছেন যে কি হয়েছে তোমার, আমি একা বকে মরছি ইত্যাদি, তো সেই সব কথার কোনো উত্তর দিল না সোমেশ। কি করলেন বা কি করলো না, হঠাৎ সে পা ছড়িয়ে বসেছিল, সেই ছড়ানো পাটা গুটিয়ে নিয়ে সোজা হয়ে বসে, সিগারেট খাওয়া শেষ হয়েছে এবং সিগারেটের অবশিষ্ট যেটুকু থাকে সেই শেষ অংশটুকু ফেলে দিল। তারপর বলিল, তারপর বলল, তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডি থাকে। হুম। তো বিজ্ঞাপনের ওই মানে নিরুদ্দেশের বিজ্ঞাপনের ওই উম, খবরটা দেখেই সেখান থেকেই যেন আরো একে এরকম উদাস লাগছে। এবং এই যে লেখক এতক্ষণ গল্প করলেন যে বেশিরভাগ নিরুদ্দেশ হওয়ার ইতিহাস বা গল্প কিছুটা এরকম হয়, যে বকা খেয়েই ছেলেরা বাড়ি থেকে চলে যায়। হুম। তো সেই উত্তর এখন বলছেন আহ সোমেশ, যে লেখককে উদ্দেশ্য করে, যে তুমি জানো না, এই বিজ্ঞাপনের পেছনে অনেক সত্যকার ট্র্যাজেডিও থাকে। হুম। অর্থাৎ সত্যি সত্যি কোনো ট্র্যাজেডি থেকে থাকে, দুঃখজনক কিছু থেকে থাকে, শুধু এটা নয়, এরকমটা শুধু হয় না। হুম। তা থাকে, যে আমি অস্বীকার করছি না,
কখনো কখনো সত্যিই যে যায় সে আর ফেরে না। তার উত্তরে লেখক বলছেন যে সত্যিকার ট্র্যাজেডি থাকে সেটা আমি অস্বীকার করছি না। কখনো কখনো সত্যিই এমন হয় যে যে নিরুদ্দেশ হয়ে যায় সে আর ফেরে না। হুম। সোমেশ একটু হাসিয়া বলিল, না, তা বলছি না। ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। সোমেশ আহ লেখকের উত্তরে একটু হেসে বলল যে না, তা বলছি না। ফিরে আসারই ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি। যে আহ, ফিরে আসবে বা ফিরে আসার যে একটা ট্র্যাজেডিও থাকতে পারে। সেরকম একটা গল্প বা সেরকম একটা কথা সোমেশ জানে। হুম। তো কি বলছে? আমি উৎসুক ভাবে তাহার দিকে চাহিয়া বলিলাম, তার মানে? অর্থাৎ এতক্ষণ যে ছেলেটি চুপচাপ উদাস হয়ে সিগারেট নিয়ে বসেছিল, সে হঠাৎ করে এরকম একটা কথা বলছে কেন? বা কি ট্র্যাজেডি সে জানে? যে ফিরে আসার আবার ট্র্যাজেডি হয়? আহ, তো সেটা জানার জন্য উৎসুক হয়ে উঠলেন, বা উৎসুক মানে যে অধীর আগ্রহে বা ব্যগ্র হয়ে উঠলেন যে শুনবেন তিনি, লেখক। তো সেই উৎসুক ভাব নিয়ে বা আগ্রহান্বিত ভাব নিয়ে তার দিকে চেয়ে বললেন লেখক যে তার মানে? এবার সোমেশ বলছে যে শোনো বলছি। বাহিরে এতক্ষণে বৃষ্টি আবার আরম্ভ হইয়াছে। এতক্ষণ দুজনে বসে গল্প করছেন। তো ততক্ষণে এবং শুরুতে দেখি আমরা যে বৃষ্টি হচ্ছে তা নয়, মেঘাচ্ছন্ন হয়ে আছে আকাশ। তো এবার হয়তো বাইরে বৃষ্টি আরম্ভ হয়েছে বা বৃষ্টি শুরু হয়েছে। কাঁচের শার্সির ভিতর দিয়া বাহিরের রাস্তাঘাট ঝাপসা অবাস্তব দেখাইতেছে। অর্থাৎ কাঁচের শার্সি, কাঁচের জানালা, সে কাঁচের জানালার ভিতর থেকে বাইরের রাস্তাঘাট ঝাপসা লাগছে এবং কি না অবাস্তব দেখাইতেছে। সাধারণ বাইরের রাস্তাঘাট যেরকমটা হয়, মানে লেখকের কাঁচের জানালা দিয়ে বাইরের যে জগৎটা বা বাইরের যে রাস্তাঘাট তিনি ঘরে বসে দেখতে পান, আজকে তার অন্যরকম লাগছে। ঝাপসা এবং অবাস্তব দেখাচ্ছে যেন। হ্যাঁ, মনে হইতেছে আমরা যেন সমস্ত পৃথিবী হইতে বিচ্ছিন্ন হইয়া গিয়েছি। যে লেখকের মনে হচ্ছে যে এরকম একটা অবস্থায় যে বাইরে বৃষ্টি হচ্ছে এবং শাসি মানে তার কাছের জানালা থেকে তিনি বাইরের রাস্তাঘাটটা যেমন ঝাপসা এবং অবাস্তব দেখছে, এটা দেখে লেখকের মনে হচ্ছে যেন সমস্ত পৃথিবী থেকে যেন আলাদা হয়ে গিয়েছে লেখক এবং তার বন্ধু বা তার ঘরটি। এরকমটা মনে হচ্ছে তার। তো এর পরবর্তী গল্প আবার পরে ক্লাসে। তো আশা করছি সবাই বুঝতে পারছো। যদিও অসুবিধা হয় কোথাও আমাকে অবশ্যই জানিও। তো এখানেই আমি আমার ক্লাস শেষ করছি। দেখা হচ্ছে পরের ক্লাসে লেখক প্রেমেন্দ্র মিত্রের লেখা এই নিরুদ্দেশ গল্পের বিস্তারিত আলোচনা পর্বের পরবর্তী অংশ নিয়ে। ধন্যবাদ।